সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বললেন মির্জা ফখরুল। যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের, জবাব ওবায়দুল কাদেরের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে বাংলাদেশিরাই জড়িত বলে জানান তিনি। ঢাকায় আটক করা হয়েছে 3 জনকে। এদিকে বাবা হত্যার রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস টরিন। বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেছেন তিনি। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবি প্রধান বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। তাদের কর্মকর্তা, আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছু আমরা তদন্তের আওতায় নিয়ে আসছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসায় এক ব্রিফিংয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় ভারতের কেউ জড়িত নয়, হত্যার সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এদিকে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের। ভারতে বাংলাদেশি এমপি খুন নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেন 2 নেতা। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরব বিএনপি। বুধবার দলের এক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজিজের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। ট্রাইবের উপর নিষেধাজ্ঞার পরও শিক্ষা নেয়নি সরকার। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার। কলকাতায় ঝিনাইদহের এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য হলো, বন্ধু রাষ্ট্রেও নিরাপদ নয় আওয়ামী লীগ এমপি। সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। এদিকে একই দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা ফিলিস্তিনে গণহত্যায় সমর্থন দেয় তাদের নিষেধাজ্ঞায় বিচলিত নয় সরকার। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুল ভারতকে জড়িয়ে যা বলছেন তা সমীচীন নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি। খুনের ঘটনায় কারা জড়িত তা অবিলম্বে উন্মোচিত হবে এমন আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নিরাপত্তার ব্যাপারটা তখনই। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই শেষ হচ্ছে পদ্মা সেতুর প্রকল্প। আসছে জুনেই বন্ধ হচ্ছে বাঙালির স্বপ্নের এই প্রকল্পের ফাইল। কর্তৃপক্ষ বলছে, নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সব শেষ কিস্তি শোধ করলেও ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে। আক্কাস আলীর এই চওড়া হাসি যেন দিন বদলের এক ছোট্ট গল্প।
বয়স 50 পেরিয়েছে, পদ্মাপাড়ি জন্ম, বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে। তবে গত 2 বছরে অনেক বদলেছে তার যাপিত জীবন। আমাকে লাভ হয়েছে। কি লাভ হয়েছে? লাভ হয়েছে, সব দিক দিয়ে লাভ হয়েছে। আমাকে লস হয়েছে সব দিক দিয়ে লাভ হয়েছে। বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল অঙ্কের সমীকরণটা এখানে মেলে খাপে খাপ। আগে থেকে দাম বেশি পায়, শহরের থেকে গাড়ি ঘরে ডাইরেক্ট। আগে যেমন মাছ বেশি পেলেও দাম কম পাওয়া যেত, এখন মাছ অল্প পেলেও মাছের দাম বেশি। আর মাত্র কয়েকটা দিন, জুনের 30 তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল। 25 জুন 2022 স্বপ্নযাত্রার শুরু। কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া। 2014 সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে 8,708 কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ। দুই পারে 16 কিলোমিটার নদী শাসন শেষ। গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় 9,586 কোটি টাকা। শেষ বেলায় এসে নতুন করে আরও 1,000 কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো। প্রকল্প পরিচালক জানিয়েছেন, যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। দে হ্যাভ দ্য এভরি রাইট টু ক্লেম। এই ক্লেমটা জাস্টিফাই করবে, আমাদের তো এক্সপার্ট আছে, তারা জাস্টিফাই না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি। এটা আবার আমার অথরিটিরা যেতে হবে। তবুও প্রকল্পের মোট বাজেট নির্ধারিত 32,000 কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি। আমাদের বাজেট তো 32,000 কোটি টাকা ফিক্সড, এত বাড়বে না, কমবে। আমার চাহিদাই তাদের কম আছে, তো কাজে আমি ও অ্যাকসেপ্ট করব না। সাধারণের দাবি, পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া। এই সহজ সরল মানুষগুলো অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা বা হিসাব নিকাশ সম্পর্কে হয়তো জানেন না, তবে তারা খুব ভালো করে বোঝেন যদি এই পদ্মা কেন্দ্রিক সঠিক পরিকল্পনা আর তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা যায়, তাহলে পদ্মার দুপারের মানুষের যেমন ভাগ্য বদল হবে, তার প্রভাব পড়বে গোটা বাংলাদেশেই। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। আর এই 100 নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছে বসুন্ধরা, মেঘনা, ভ্যানগার্ড এবং SR শিপিংয়ের মতো বড় 4টি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্য দিয়েই বিশ্ব নৌ বাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত 4টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 2টি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। আগে চট্টগ্রাম বন্দরের জেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো। এখন পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। গত 11 বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে 99টি মাদার ভেসেল। গ্রিস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে, আমরা কেন পারবো না? আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক। বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে মেঘনা গ্রুপ এবং SR শিপিং এর মালিকানায় রয়েছে 24টি করে মাদার ভেসেল। গত 5 বছরে নতুন পুরাতন 71টি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা। মিলিয়ন্স অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডেল করছি, এই কার্গো অ্যান্ড কন্টেনারগুলো তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে। এটা যদি বাংলাদেশি জাহাজ যত বেশি আসবে, তত দেশে আমাদের দেশে তত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে। এদিকে বাংলাদেশি মালিকানাধীন 100তম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে। প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে। বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে 18 বিলিয়ন মার্কিন ডলার, আর তাতে বছরে বাংলাদেশে আসছে আয় হিসাবে 6 বিলিয়ন মার্কিন ডলার। আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত 10 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীকে নিরাপদ করতেই নেওয়া হয়েছিল রেস্টুরেন্টে অভিযানের উদ্যোগ। অভিযান অব্যাহত রাখতে পারলে রেস্টুরেন্টগুলো সঠিক পথে আসতো, আরেকটু নিরাপদ হতো নগরী। এমনটাই মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সিডাপ মিলনায়তনে নিরাপদ নগরী আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মেয়র আরও বলেন, ঢাকামুখী মানুষের অভিবাস বা জনস্রোতের কারণেই নগরবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারছেন না।
ডাব মিলনায়তনে নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেস্টুরেন্টগুলোতে অভিযানের বিষয়টি আবারও সামনে আনেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, অভিযান অব্যাহত রাখতে পারলে রেস্টুরেন্টগুলো সঠিক পথে আসতো, আরেকটু নিরাপদ হতো রাজধানী। যখনই অভিযান শুরু করলাম তখনই আবার এটার বিরুদ্ধে প্রচার শুরু হয়ে গেল। এই কারেক্টিভ মেজারগুলো করলে আমরা এখন আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতাম যে হ্যাঁ, ঢাকা শহর এই রেস্তোরাঁ কেন্দ্রিক এই অগ্নি নির্বাপন ব্যবস্থা কারণে আমরা নিরাপদ। এ সময় মেয়রের কথায় আরও উঠে আসে বছর জুড়ে রাজধানীর রাস্তা খোরাখুরি, দুর্নীতি সহ নানা প্রসঙ্গ। মেয়র বলেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল, তবে এখন আর সেই সুযোগ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তো এর জন্য প্রথম দিন থেকে কঠোর হয়ে আমরা সেই সুফল আনতে পেরেছি। মেয়র আরও বলেন, ঢাকামুখী মানুষের জনস্রোতের কারণেই নগরবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে আগামী নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। স্থানীয় সময় বুধবার বিকেলে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করেন ঋষি সুনাক। স্থানীয় সময় বুধবার লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী। বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান সুনাক। সেখানে সংসদ ভেঙে দেয়া এবং নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান। রাজা চার্লসের অনুমতির পর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন ঋষি সুনাক। This election will take place at a time when the world is more dangerous than it has been since the end of the Cold War. Putin's Russia is waging a brutal war in Ukraine and will not stop there if he succeeds. That war has also made it all too clear the risk to our energy security. In the Middle East, the forces of Islamist extremism threaten regional and ultimately global stability. গত 14 বছর ধরে ব্রিটেনের ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন সবচেয়ে তলানিতে। ধারণা করা হচ্ছে 4 জুলাই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন। নতুন নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় লেবার পার্টির নেতা বলেন, এখন সময় পরিবর্তনের। Tonight the Prime Minister has finally announced the next general election. A moment the country needs and has been waiting. But no matter what else is said and done, that opportunity for change is what this election is about. এর আগে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। ওই নির্বাচনে বড় জয় পায় লেবার পার্টি। অপরদিকে গত 4 দশকে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিল প্রধান বিরোধী দল লেবার পার্টি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জাতীয় দল পারফরমেন্সের জায়গা এখানে পিচ নিয়ে অজুহাত গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা মন্তব্যের প্রেক্ষিতে এমন পাল্টা জবাব দিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জিম্বাবুয়ে সিরিজের পিচ দলের চাওয়াতে হয়েছিল বলে জানান তিনি। আর বিশ্বকাপের আগে দলের এমন পারফরমেন্সকে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু আখ্যায়িত করেছেন হতাশাজনক হিসেবে। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন নিয়ে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। ভাগ্যক্রমে কিংবা বিকল্পের অভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি এখন নাজমুল হোসেন শান্তর হাতে। সম্ভাবনা আছে ধারাবাহিকতার অভাবও। মিরাজ, লিটন কিংবা শান্তকে তাই আলাদা করার সুযোগ কম। অধিনায়কত্বের ভারটা কোনোভাবেই আর নিতে পারছেন না 26 বছর বয়সী এই ক্রিকেটার। একে তো নিজের ব্যাটে রান নেই, এর ওপর দলের টানা ব্যর্থতা। সব মিলিয়ে মুদ্রার উল্টো পিঠ খুব কাছ থেকে দেখছেন নাজমুল শান্ত। জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারের পর শান্ত অভিযোগ তুলেছেন পিচ নিয়ে। তার এমন অভিযোগের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন বিসিবি পরিচালকের। যদি স্লো উইকেট বানিয়ে থাকে সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয়। কীরকম উইকেট থাকলে টিম পারফর্ম করতে পারে সেই রিকোয়ারমেন্টটা কিন্তু চাহিদাটা টিম থেকেই তো আসে।
কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না। যে কোনো হারের পর নানান অজুহাত আর আক্ষেপ নিত্যদিনের ব্যাপার দেশের ক্রিকেটে। জাতীয় দলের নতুন অধিনায়ককে তাই মাঠে পারফর্ম করার পরামর্শ নাইমুর রহমান দুর্জয়ের। টিমটা তো পারফর্ম করার জায়গা, সেইখানে আমি উইকেটের দোহাই দিয়ে এগুলি এক্সকিউজ কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা ন্যাশনাল টিমে খেলছি, ন্যাশনাল টিম ওইখানে যেই পরিস্থিতি হোক সেখানেই পারফর্ম করতে হবে। এদিকে টাইগারদের এমন ভয়াবহ পারফরমেন্সের পর গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন প্রধান নির্বাচক। সেটা না পারলেও দল নিয়ে নিজের দুশ্চিন্তা আড়াল করেননি। সহযোগী দেশের বিপক্ষে এমন দলগত ব্যর্থতা হতাশাজনক বলে উল্লেখ করেছেন গাজী আশরাফ লিপু। ডিসঅ্যাপয়েন্টিং, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না, সেই জন্যই আই থিঙ্ক দুশ্চিন্তার কারণটা একটু বেশি। দলের এমন পারফরমেন্স যখন ভয়াবহ বিশ্বকাপ অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, তখনও অবশ্য নীতি নির্ধারকরা প্রত্যাশা রাখতে চাইছেন। তবে বাস্তবতা মাথায় রাখলে সে প্রত্যাশার মাপকাঠি কি, সে বিষয়ে কেউ খোলাসা করেননি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার, বললেন মির্জা ফখরুল। যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের, জবাব ওবায়দুল কাদেরের। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ের।